না হয় এবারের মতো নির্বাচনে আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ নরমাল নিয়মে ইলেকশন করতে পারলে আপনি আরো দেখতেন কাহিনী। আওয়ামী লীগের সঙ্গে যাওয়ার জন্য, জিতার জন্য কিরকম হতো। কারণ দিন শেষে কি দাঁড়ালো? দিন শেষে দাঁড়ালো যে ধানের শীষ মার্কা নিলে জিতা কনফার্ম। এটাই তো বাংলাদেশের ব্যাপার। বাংলাদেশে ঐক্যবদ্ধ আন্দোলনের পরে ভোটের রাজনীতিতে কখনোই জোটরা সুবিধা করতে পারে জোটের অন্যান্য দলগুলো, কারণ তাদের সাংগঠনিক শক্তি এত কম থাকে আরেকটি রাজনৈতিক দলের সঙ্গে। আপনাদের মনে আছে কিনা জানি না, বা অনেকে হয়তো ছোট, 90-এর গণঅভ্যুত্থানের পর 91-তে শেখ হাসিনার নেতৃত্বে 8 দলীয় জোটে তদানীন্তন এখন যেটা কমিউনিস্ট পার্টি, ওই তখনও কমিউনিস্ট পার্টি ছিল, ন্যাপ, মুজাফফর ছিল, তাদের এখনকার এই যে বিএনপির সঙ্গে 12 দল বা এনসিপি, গণ অধিকার এদের মতো ছোট দল না। তখন কমিউনিস্ট পার্টির অনেক বড় দল ছিল, তাদের ছাত্র গণসংগঠন, যুব সংগঠন, কৃষক, ক্ষেত মজুর, অনেক অভিজ্ঞ নেতাকর্মী সংগঠক ছিল। তবু আওয়ামী লীগের সঙ্গে জোটে কুলাতে পারেনি, কারণ বড় দলগুলো, এই যে আমার বন্ধু এবং আমাদের আইনজীবী সারোয়ার ভাই বলল, বড় দলগুলো ছোট মাছকে খেয়ে ফেলে। তো যে কারণেই আপনার ওই জিনিসগুলো আর কুলায়নি। তারপরে 8-এর যে নির্বাচনে 14 দলীয় জোট হলো, মহাজোট হলো, জাতীয় পার্টি একটা ভালো শক্তি ছিল, বাট আওয়ামী লীগই নেতৃত্ব দিয়েছে। 2001-এ যে বেগম জিয়ার নেতৃত্বে যে 4 দলীয় জোট, অর্থাৎ আজকে বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টির হচ্ছে এই যে ইয়ার বাবা, ওর নাম কি, আমাদের আন্দালিবের বাবা, জাতীয় পার্টি নাজিউর মঞ্জুর, আর বোধহয় ইসলামী ঐক্য খেলাফত বা সামথিং একটা, এবং সেখানেও জামাত কয়টা, বোধহয় 15টা না 13টা সিট নিয়েছিল, সেখানেও বিএনপির অ্যাবসলিউট মেজরিটি ছিল। তো 91 সালেও জামাত এবং বিএনপি জামাতের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট করেছিল এবং নির্বাচনে জয় লাভ করেছিল। আবার 2008-এ আওয়ামী লীগ ভূমিধস বিজয় লাভ করে, মহাজোট এরশাদ সহ, রাশেদ খান মেনন সাহেব, ইনু সাহেবদের দল সহ। তো প্রশ্ন সেইখানে না, প্রশ্ন হচ্ছে যে সর্বোচ্চ সাংবিধানিক পদধারী ব্যক্তিরাও পদত্যাগ করে এমপি ইলেকশন করছেন, অনেক বিচারপতি, সাবেক বিচারপতিরাও এমপি ক্যান্ডিডেট হচ্ছেন। কারণটা, এখন পর্যন্ত বাংলাদেশে একবার এমপি হওয়া মানে 2-3 প্রজন্ম আর কোনো কিছু ইনকাম করতে হবে, এবং সেই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকার এই ব্যবস্থাই চালু রেখেছে। এখানে সংস্কার কমিশনের নামে হারুনের ভাতের হোটেল বন্ধ হওয়ার পর আলী রিয়াজের স্যান্ডউইচ, ইন্টারকন্টিনেন্টালের ফাস্টফুড স্ন্যাক্সের হোটেল, যেটা বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবই বলেছে যে খানা পিনা হয়। এবং আমি জুলাই সনদ পড়েছি, এই জুলাই সনদে যারা স্বাক্ষর করেছে বা জুলাই সনদকে নিয়ে যারা গণভোট করতে চায়, তাদেরকে একদিন জাতির কাছে জবাব দিতে হবে যে জুলাই সনদে মুক্তিযুদ্ধকে অপমান করা হয়েছে, মুক্তিযুদ্ধের কোনো অস্তিত্ব রাখেনি জুলাই সনদের ভূমিকা। এবং দিন শেষে জুলাই সনদ আর কিছুই না, আমাদের প্রথম সংবিধানেরই নানাভাবে ঘুরায় ফিরায় একটা আনা। কারণ আমাদের প্রথম সংবিধান 72-এর সংবিধান, আমি আপনার টকশোয় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম, আমি চ্যানেল আইতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম এই রাজনৈতিক দলগুলোকে, শুধু না, এই যে আলী রিয়াজ সাহেবকে, যে আসেন আমার সঙ্গে তর্কে বসেন, বা আপনি কোন জায়গায় বসতে চান। 72-এর প্রথম সংবিধান মুক্তিযুদ্ধের রক্তের মধ্য দিয়ে 30 লাখ শহীদের আখরে লেখা, 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়, বাঙালি জাতির প্রথম জাতি রাষ্ট্র, অসাম্প্রদায়িক বাংলাদেশ, ধর্মভিত্তিক রাজনীতি না, ধর্মের সুশ্রুরি না, পাকিস্তানি ধারণার রাজনীতি না। সেইখানে 72-এর সংবিধানে জরুরি আইন জারির বিধান ছিল না। পরবর্তীকালে বঙ্গবন্ধু 73 সালে জরুরি আইন বিধান জারি করলো, 74-এ স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, 75-এ তো সংবিধানই গুড়িয়ে দিল। মাহমুদুল ইসলাম, আমাদের সাংবিধানিক কনস্টিটিউশন ল বাংলাদেশের রচয়িতা, যিনি শেখ হাসিনার প্রথম আমলে অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন, তার বইতেই আছে যে 4th অ্যামেন্ডমেন্ট অর্থাৎ বাকশাল সংবিধানকে কুঠারাঘাতে সমূলে আঘাত করেছে। এবং 96 থেকে 2001-এর শেখ হাসিনা, যে এই 14 থেকে 24-এর হাসিনা থেকে আলাদা, ওই সময় মাহমুদুল ইসলামকে অ্যাটর্নি জেনারেল করার পর অনেক লোক বলেছিল শেখ হাসিনাকে যে সে তো আপনার আব্বার বাকশালের বিরোধিতা করেছে, বলেছে এটা তার মত, বাট লয়ার হিসাবে তাকে আমরা অ্যাটর্নি জেনারেল রাখতে চাই। এবং লাস্ট মাহমুদুল ইসলামের আমলটাই ছিল বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল অফিসের স্বর্ণালী যুগ, যে দলবাজ উনি হননি,
আমার সৌভাগ্য হয়েছে প্রথম জীবনে ওনাকে নিয়ে ওনার সঙ্গে সাহচর্য পাওয়ার। উনি পদত্যাগপত্র পকেটে নিয়ে রাখতো, অর্থাৎ আওয়ামী লীগের যেটা 2001 থেকে আজ পর্যন্ত চলছে এই আমলে ইউনূসের আমলে কোনো জামানার চেঞ্জ হয়নি, শুধু কথার ফুলকি ঝরানো ছাড়া। তো যাই হোক, মাহমুদুল ইসলাম পদত্যাগপত্র পকেটে নিয়ে ঘুরতেন, যে কেউ বাধা দিলে, কেউ ডিস্টার্ব করলে আমি পদত্যাগ করব। এনিওয়ে, সেটা আরেকটি বিতর্ক। তো সুতরাং আমি যেটা, এই যে কোন দল কার সঙ্গে সমঝোতা করলো, কোথায় ভোটে গেল না গেল, এটা যার যার দলের স্বাধীনতা, এবং ভোটের মাঠে যাবে, ভোটের যুদ্ধে যেন কোনো দল ভণ্ডামি না করে, সব দল যেন প্রকৃত মনের কথা বলে, যেরকম আমাদের এই আন্দোলনের সময় ভণ্ডামি করেছে। আন্দোলনে তীরহারাই ঢেউয়ের সাগর আমরা পাড়ি দেব রে, কিন্তু আমরা আপনার কাছে কজন এই নবীন। রদ বদলটা শেষ মুহূর্তে, এই যে বদল মানে নিজের দল ছেড়ে অন্য দলে আসা হ্যাঁ, নির্বাচনে জিতার জন্য, সেটাকে কি আমি আপনি শেষ করি। ভণ্ডামি এইগুলো বলবেন তো না সুবিধাবাদী পল্টিবাজি রাজনীতি, বলবেন না ঠিকবাজি বলবেন? গণতান্ত্রিক ব্যবস্থা এরকম আরো হবে। সরকারের মদতে দল গঠন হয়, সরকার যে দলের রাজনৈতিক নিবন্ধন নাই, ইউনূস সাহেব প্রথম দিনই তার নিরপেক্ষতা ভেঙেছে। প্রতিনিয়ত কোনো ক্রাইসিস হলে 3 দলকে ডাকে, জামাত, বিএনপি, এনসিপি। তো বাকি দলগুলোর তো ইজ্জত থাকলে তারা যেতই না। ওরা কি নমশূদ্রের, এরা ব্রাহ্মণ 3 দল। তখন পর্যন্ত এনসিপিকে ডাকছে যখন পর্যন্ত এনসিপির কোনো রেজিস্ট্রেশন হয়। তো সুতরাং ইউনূস সাহেব তো তার আপনার নিরপেক্ষতা বহু আগে হারিয়েছে, এবং আজকে পুরো বাংলাদেশকে একটা ঝুঁকির মধ্যে উনি ফেলে দিয়েছে আপনার নানা রকম উন্মাদনা। আমি তো বারবার আজকে অনলাইনে দেখেছি গত কয়েকদিনে। আমার মনে আছে দৈনিক সংগ্রাম, যেটা জামাতের পত্রিকা, সেইখানে সম্পাদক আবুল আসাদ সাহেব, একজন বয়স্ক সাংবাদিক সম্পাদক, তাকে মুক্তিযুদ্ধ প্রজন্মের কথা বলে ছেলেরা, আওয়ামী লীগের লোকজন তাকে অফিস থেকে টেনে হিস্ট্রে নামিয়েছিল। আমি তখন জীবনের রিস্ক নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম যে হতে পারে জামাত যুদ্ধাপরাধীদের দল, কিন্তু কোন সম্পাদককে এইভাবে, একজন সিনিয়র সিটিজেনকে অপমান করা, তাকে হেনস্থা করার কোনো অধিকার বাংলাদেশ দেয়নি। এবার কি দেখলাম, 1971-এর 25শে মার্চের কালো রাতে পাকিস্তানিরা যখন বর্বর ভাবে আমাদের বাংলাদেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছিল, সেই সময় 2টা পত্রিকা অফিস পুড়িয়ে দিয়েছিল পাকিস্তানিরা। দৈনিক ইত্তেফাক, যেখানে কবি সাবের, অবিবাহিত কবি, খুব বিপ্লবী মানুষ, তিনি পুড়ে শহীদ হয়েছিলেন, ইত্তেফাক অফিসে ঘুমিয়েছিলেন। আরেকটা অফিস জ্বালিয়েছিল প্রগতিশীল পত্রিকা দৈনিক সংবাদ। আর এত বছর পরে এবার পুড়ল 2 পত্রিকা, ডেইলি স্টার এবং আপনার প্রথম আলো। তারপর হামলা করলো কোথায়? ছায়ানট। ছায়ানট কে? ছায়ানট কি উদিচি বলছি, ছায়ানট কি শুধু হারমোনিয়াম বাজানোর সংগঠন? ছায়ানট বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জড়িত। 1964 সালে তদানীন্তন কমিউনিস্ট পার্টির মনির সিং, সাইফুদ্দিন মানিক, ফরহাদরা সিদ্ধান্ত নেয় যে আইয়ুব খানের বিরুদ্ধে কথা বলা যায় না, বাঙালি সংস্কৃতি চর্চা করা যায় না, ঠিক আছে, পহেলা বৈশাখ বরণ করার মধ্য দিয়ে আমরা সেই চর্চা করব। সেখানে বঙ্গবন্ধু যেতেন, ন্যাপের নেতারা যেত, সব দল যেত। 90-এর গণঅভ্যুত্থানের আগে সব রাজনৈতিক দলরা যেত। এরশাদ বিরোধী আন্দোলনে পহেলা বৈশাখে মিলন মেলা হতো। এবং আমি বিএনপিকে ধন্যবাদ দিই, বিএনপিরা যখন ক্ষমতায় এসে দেখলো যে ছায়ানটের ওখানে বড় জমায়েত হয়, ছায়ানটের কোন জায়গায় অনুষ্ঠান হয় আপনারা জানেন তো, এখন যেটা চাইনিজ আছে, চাইনিজ রেস্টুরেন্ট, সেইটার সামনে, অর্থাৎ ঐতিহ্যবাহী রমনার বটমূল বলে, তার ওই লেকের ওই পারে বিএনপির আইনজীবী, বিএনপির জাসাসরা আরেকটা বর্ষবরণ করতেন। আমরা উপভোগ করতাম, দুই অনুষ্ঠানই যেতাম, কারণ পহেলা বৈশাখ হচ্ছে আমাদের সবচেয়ে সার্বজনীন উৎসব। আমরা এখানে এসে শুনলাম হঠাৎ করে 47-কে স্মরণ করতে হবে, 72-এর সংবিধান ফেলে দাও, এগুলো এটা কি আন্দোলনের কোনো শর্ত ছিল? ছাত্রদের আন্দোলন ছিল কোটা, রাজনৈতিক দলগুলো সেটার মধ্যে ঢুকে গিয়ে চেয়েছে হাসিনার পতন। আমরাও চেয়েছি, কারণ সে গণতন্ত্র দেয় না। ওই দিন তো আন্দোলনের শর্ত ছিল না যে এক এক করে এই করব সেই করব, আওয়ামী লীগকে নিষিদ্ধ করব। আপনি আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছেন, আপনি, এইটা তো আন্দোলনের ম্যান্ডেট ছিল না। আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছি, এরশাদকে নিষিদ্ধ করিনি। মুসলিম লীগের বিরুদ্ধে 54 যুক্তফ্রন্ট হয়েছে, 21 দফা, যুক্তফ্রন্ট নিষিদ্ধ হয়নি, মুসলিম লীগ নিষিদ্ধ হয়নি, তার রাজনীতি হারিয়ে গেছে, জনগণ প্রত্যাখ্যান করেছে। আজকে তো এটাই গর্বের হতো। আমি তো মনে করি বিএনপি, যারা মূল বড় দল, তারা তো আনন্দ পেত যে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, কথার কথা, আওয়ামী লীগ ধরেন 5টা সিট পেত, যদি অনেকে মনে করে। আমি তা মনে করি না, কারণ এই যে এই এনসিপি, গণ অধিকার আন্দোলনের বিভিন্ন শক্তি, তাদের এই যে পাকিস্তানপনা রাজনীতি,
এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অপমান করা, 8ই আগস্টের পরও মব চালানো, 5ই ফেব্রুয়ারি ঘোষণা দিয়ে গিয়ে 32 ভাঙা এবং হাসিনার রাজনৈতিক বয়ানকে প্রতিষ্ঠিত করেছে এই দলগুলো জামাতের নেতৃত্বে। হাসিনা বলতো আমরা যখন থাকবো না তখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো বড় প্রোগ্রাম হবে না, তাই হয়েছে। 16 ডিসেম্বরে কোনো বিজয় উৎসব আমি দেখি না। হাসিনা বলতো আমি না থাকলে বঙ্গবন্ধুকে অপমান করবে তার মুক্তিযুদ্ধের অবদানের জন্য, তাই হয়েছে। এবারও 32 ভাঙতে গেছে, হাসিনার রায়ের দিনও 32 ভাঙতে গেছে। আরে আপনি রাগের মাথায় যা করবেন 5 থেকে 8ই আগস্ট পর্যন্ত তাৎক্ষণিক প্রতিক্রিয়া রাগ হতেই পারে, কিন্তু আপনি 8ই আগস্টে একটা সরকার আসার পর আপনি কিভাবে এই মবকে অ্যালাউ করেন? ওই যে ইউনূস সাহেবের যে প্রেস সচিব, কি টাইটেল আছে আমি আর নাই বা বললাম, সে কিছুদিন বলেছিল না শফিকুল আলম উনি বলছিলেন যে মানে এটা হচ্ছে এটা প্রেসার গ্রুপ। তো নিজে যখন ওই যে উত্তরে জামাত, কিন্তু এটা কি আমি শেষ করি, ক্ষোভেরও তো একটা বহিঃপ্রকাশ, তাই না? আরে ক্ষোভের বহিঃপ্রকাশ 5 থেকে 8-এ এনাফ। ক্ষোভের বহিঃপ্রকাশ 5 থেকে 8ই আগস্ট এনাফ। শেষ করবেন মাহবুব ভাই। হ্যাঁ শুনেন, ঘৃণা দিয়ে দেশ গড়া যায় না। যারা অপরাধী তাদের প্রতিনিয়ত বিচার হোক। এখন পর্যন্ত জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে শয়ে মামলা হয়েছে, তারর ভাই তো প্র্যাকটিসিং লয়ার, তারর ভাই বলুক সেই মামলার একটারও চার্জশিট হয়নি। থানায় ওসি বসে এখন আওয়ামী লীগের পদবি বানায়, আসামিদের ডেকে বলে তুই কিছু টাকা দে না হলে তোকে বানায় দেবো যুবলীগের প্রচার সম্পাদক। আমাদের হাইকোর্ট আওয়ামী লীগের পদবি দেখলে বেল দেয় না। আপনি এখানে আসিফ নজরুল 2 বার করে বিচার বিভাগে ইন্টারফেয়ার করলো, কই কোন রাজনৈতিক দল তো এই নিয়ে প্রতিবাদ করলো না। ও এখন ভাল লাগছে যে বিচার বিভাগ আমাদের কথা অনুযায়ী চলছে। ভালো লাগবে না তখন যখন আপনারা আদালতের কাছে যেতে হবে। আমি যেটা মনে করি, আমাদের মহান মুক্তিযুদ্ধের যে 3টা লক্ষ্য ছিল, যে 3টা লক্ষ্য বাস্তবায়ন হলে আজকে কারোই এই অবস্থা হতো না। সেটা হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক